নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। মশলার মধ্যে আপনারা লবণ দেবেন কিসের জন্য, জলের মধ্যে এইভাবে করে আপনারা কাপগুলো রাখবেন কেন, গ্যাসের সিলিন্ডারে আপনারা নারকেল তেলের ব্যবহার কেন করবেন, পুরনো বালিশের কভার ফেলে না দিয়ে কী কাজে আপনারা ব্যবহার করবেন, সেলোটেপের মধ্যে পেন দেবেন কিসের জন্য, তেমনই কিছু টিপস নিয়ে চলে এসেছি। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি এখানে আমি ভিনিগার। এর মধ্যে দিয়ে দেব আমি 4 চামচের মতো ভিনিগার। আপনারা চাইলে এখানে লেবুর রসেরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের বেকিং সোডা। তারপর খুব ভালোভাবে ভিনিগারের সাথে বেকিং সোডাটাকে আমি মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়েছি কোলগেট। আপনারা কোলগেটের জায়গায় যে কোনো সাদা ধরনের টুথপেস্ট ব্যবহার করতে পারেন। একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালোভাবে কোলগেটটাকে এর সাথে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এটা একটা মিশ্রণ তৈরি হয়েছে। এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা স্প্রে বোতল। যে মিশ্রণটা তৈরি করেছি সেই মিশ্রণটাই আমি স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি। আপনাদের কাছে যদি এই ধরনের কোনো স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে আপনারা জলের বোতলও ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে নেবেন। এই মিশ্রণটা আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন, আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের ইন্ডাকশন থেকে থাকে, যেগুলোর মধ্যে দেখবেন অনেক সময় যদি আমরা কোনো রান্না বান্না করে থাকি বা দুধ গরম করি, চা গরম করি, সেটা উতলে পড়ে যায়, যার কারণে ইন্ডাকশনের মধ্যে এইভাবে করে কিন্তু যদি শুকিয়ে যায় সেটা পরিষ্কার করতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। আবার অনেক সময় তেলও কিন্তু পড়ে যায়। তবে যেহেতু ইন্ডাকশনটা আমরা কারেন্টে চালিয়ে থাকি, ইন্ডাকশন কিন্তু কোনোভাবেই জল দিয়ে পরিষ্কার করতে পারি না। জল দিয়ে যদি পরিষ্কার করতে যাই ইন্ডাকশনটা শর্টও হয়ে যেতে পারে বা খারাপও হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে তারপর যদি একটা কাপড় দিয়ে ঘষে নেন হালকাভাবে, তাহলেই দেখবেন ইন্ডাকশনের মধ্যে খাবারের দাগ, তেলের দাগ, যে কোনো নোংরা জমে থাকুক না কেন সেটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। যেহেতু এই মিশ্রণের মধ্যে ভিনিগার, কোলগেট আর আমি এখানে দিয়েছি বেকিং সোডা, এটা একসাথে মেশানোর কারণে একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে যাবে। আর এই সলিউশন কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, হালকাভাবে যদি স্প্রে করে দেন সেক্ষেত্রে দেখবেন সমস্ত রকমের নোংরা, তেলের চিট, খাবারের দাগ পরিষ্কার হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে নোংরাটা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, খাবারের দাগটাও চলে গেছে। এবার আমি একটা কাপড় ভিজিয়ে ভালোভাবে নিংড়ে নিয়েছি, সেটা দিয়ে আরও একবার পরিষ্কার করে নিচ্ছি। আর যদি আপনারা ভেবে থাকেন যে এটা ঠিকঠাকভাবে চলছে না বা চলবে না, তা কিন্তু নয়। ইন্ডাকশনটা আপনাদেরকে আমি চালিয়েও দেখিয়ে দেব, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা ইন্ডাকশনটা আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। এখানে নিয়েছি বেশ কিছুটা ছানার জিলিপি। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু রসালো মিষ্টি নিয়ে আসা হয়, যে মিষ্টির মধ্যে বেশ কিছুটা রস থেকে থাকে, সেটা রসগোল্লা হোক কি অন্যান্য মিষ্টি। রসালো যে মিষ্টিগুলো থাকে সেগুলো যদি আমরা ফ্রিজের মধ্যে রাখি না কেন, দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যে রসটা টক হয়ে যায়, যার কারণে মিষ্টিটা কিন্তু নষ্ট হয়ে যায়। তবে আপনারা যখনই রসালো কোনো মিষ্টি নিয়ে আসবেন এমন কিভাবে রাখবেন যাতে করে মিষ্টির রসটা কোনোভাবে টক হয়ে যাবে না। নিয়েছি সামান্য পরিমাণের লবণ। লবণটা এই রসের মধ্যে এইভাবে করে দিয়ে দিলাম। যেহেতু এখানে খুব বেশি রস নেই, তাও যেটুকু রস রয়েছে তার মধ্যেই আমি লবণটাকে দিয়ে এইভাবে করে নাড়িয়ে মিশিয়ে নেব। এবার এই মিষ্টিগুলো আপনারা যদি ফ্রিজের মধ্যে রাখেন দেখবেন কোনোভাবেই কিন্তু এই মিষ্টির রসটা টক হয়ে যাবে না, 15 দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে। আর যদি ফ্রিজের বাইরেও রাখেন না কেন দেখবেন 1 সপ্তাহ পর্যন্ত মিষ্টিটাও ভালো থাকবে, এমনকি রসটাও টক হয়ে যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। একটা পুরনো বালিশের কভার। আমাদের অনেকেরই বাড়িতে পুরনো ধরনের বালিশের কভার থেকে থাকে, যেগুলোর কালার চলে যায় বা হয়তো ফেটে যায়। সেক্ষেত্রে আমরা এই ধরনের
বালিশের কভার কিন্তু কেউই আর বালিশের মধ্যে ব্যবহার করি না, হয় এই বালিশের কভারগুলো পোছাপোছির কাজে লাগিয়ে দিই, না হলে ফেলে দিই। তবে অন্তত একবার অন্য কাজেও কিন্তু আমরা লাগিয়ে নিতে পারি। তো কী কাজে লাগাবেন এই পুরনো বালিশের কভারগুলো? আমি এখানে নিয়েছি বেশ কিছুটা বিছানার চাদর। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু বিছানার চাদর থেকে থাকে। আমরা বিছানার মধ্যে অল্টারনেট করে কিন্তু এই চাদরগুলো বিছিয়ে থাকি। তবে অনেক সময় দেখবেন এই চাদরগুলো ধুয়ে পরিষ্কার করার পর আমরা এমন জায়গায় রেখে দিই, অনেক সময় খুঁজে পাই না। তাছাড়াও যদি খোলা জায়গায় রাখি, অনেক সময় চাদরগুলোর মধ্যে নোংরাও বসে যায়। সেক্ষেত্রে আপনারা বিছানার চাদরগুলো কিভাবে রাখবেন? এই যে পুরনো যে বালিশের কভারটা নিয়েছি, তার মধ্যে এই বিছানার চাদরগুলো আমি এইভাবে করে রেখে দিচ্ছি। এইভাবে যদি আপনারা বিছানার চাদরগুলো একটা জায়গার মধ্যে রেখে দেন, সেক্ষেত্রে দেখবেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে। যখন আপনাদের যে চাদরটা প্রয়োজন হবে এখান থেকে বের করে নিতে পারবেন। তাছাড়াও চাদরগুলোর মধ্যে কোনোভাবে নোংরা কিন্তু বসে যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। থেকে রান্নাবান্না করার জন্য মশলার ব্যবহার করে থাকি, সেটা হলুদ গুঁড়ো হোক, লঙ্কা গুঁড়ো হোক, জিরে গুঁড়ো হোক, ধনে গুঁড়ো হোক, যাই মশলা হোক না কেন, যদি আমাদের বাড়িতে বেশ কিছুদিন মশলা থেকে যায়, দেখবেন মশলার মধ্যে একটা দলা পেকে যায়। তাছাড়াও পোকাও কিন্তু অনেক সময় ধরে যায়। তবে আপনারা যখনই মশলা বাড়িতে রাখবেন, তার মধ্যে যদি সামান্য পরিমাণের লবণ এইভাবে করে ছড়িয়ে তারপর খুব ভালোভাবে যদি লবণটাকে মিশিয়ে দেন, সেক্ষেত্রে দেখবেন কোনো মশলার মধ্যে আপনাদের দলা পেকে যাবে না, মশলাটা কিন্তু নষ্ট হবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা সাইড ব্যাগ। আমরা যখন কোথাও বাইরে যাই, অনেকেই এই ধরনের ব্যাগ আমরা কিন্তু নিয়ে যাই। তবে এই ধরনের সাইড ব্যাগ যখনই নিয়ে যাই, অনেক সময় আমাদের কিন্তু অনেকেরই ক্ষেত্রে একটা সমস্যা হয়ে থাকে। যখন কোনো আমরা ভিড় ট্রেনে, বাসে যাই বা ভিড় জায়গার মধ্যে যাই, অনেকেরই ক্ষেত্রে এটা কিন্তু হয়ে থাকে, ব্যাগের চেন খুলে ব্যাগের ভেতর থেকে ফোন, টাকা বা অন্যান্য দরকারি জিনিস চোরেরা কিন্তু বের করে নেয়। তখন কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। যখনই আপনারা এই ধরনের সাইড ব্যাগ আপনাদের সাথে নিয়ে যাবেন, এমন কি করবেন যাতে করে আপনাদের ব্যাগের ভেতরে কোনো কিছু জিনিস কিন্তু চোরেরা বের করতে পারবে না। আমি যে সেফটি পিনটাকে নিয়েছি সেটাকে চেনের মধ্যে এইভাবে করে লাগিয়ে দিচ্ছি। দুটো চেনের মধ্যে এইভাবে যদি আপনারা সেফটি পিনটা দিয়ে আটকে দেন, সেক্ষেত্রে আপনারা যতই টানাটানি করেন না কেন, এই চেনটা দেখবেন আটকে থেকে যাবে সেফটি পিনটা দেওয়ার জন্য। আর যদি আপনাদের চেনের মধ্যে হাতও দেয়, আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পেরে যাবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি একটা শ্যালো টেপ। শ্যালো টেপ আমরা কিন্তু কম বেশি অনেকেই টুকটাক কাজের জন্য ব্যবহার করে থাকি। তবে যখনই আমাদের শ্যালো টেপের প্রয়োজন হয়, অনেক সময় দেখবেন শ্যালো টেপের যে মুখটা থাকে সেটা কিন্তু আমরা খুঁজে পাই না। আর যদি কোনো তাড়াহুড়োর মাঝে থাকি, তখন তো অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। সেক্ষেত্রে আপনাদের এই ধরনের সমস্যা হলে কি করবেন? নিয়ে নেবেন আপনারা পেন অথবা পেন্সিল, তারপর শ্যালো টেপের মধ্যে এইভাবে করে কিছুক্ষণ ঘুরিয়ে নেবেন। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে পেন বা পেন্সিল দিয়ে আপনারা এরকম করবেন, সেটা কিন্তু শ্যালোটেপের মুখের সাথে আটকে যাবে। তারপর আপনারা আঙুলের সাহায্যে যদি শ্যালোটেপের মুখটাকে এভাবে তুলে নেন, তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা শ্যালোটেপের মুখটাকে পেয়ে। এবার পরবর্তী সময় যখন আপনারা শ্যালোটেপ ব্যবহার করবেন, যাতে করে শ্যালোটেপটার মুখটা খুঁজে বের করতে অসুবিধা না হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? নিয়ে নেবেন কোনো দেশলাই কাঠি অথবা টুথপিক। এইভাবে করে শ্যালোটেপের সাথে যদি আটকে রেখে দেন, তাহলে দেখবেন শ্যালোটেপের মুখটা বের করতে আর আপনাদের অসুবিধা হবে না। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা কাপ। কাপ আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়। তবে কাপ নিয়ে আসার পর আমরা যখনই কাপ ব্যবহার করি, কাপের মধ্যে যদি গরম চা কফি দেওয়া হয়, অনেক সময় কাপ দেখা যায় ফেটে যায়, আবার কখনো কখনো হ্যান্ডেলটাও কিন্তু ছেড়ে যায়। সেক্ষেত্রে টাকা দিয়ে কিনে নিয়ে এসে জিনিস কিন্তু আমাদের নষ্ট হয়ে যায়। আপনারা যখনই বাড়িতে নতুন কাপ কিনে নিয়ে আসবেন, এমন কিভাবে ব্যবহার করবেন যাতে করে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কোনোভাবেই কিন্তু ফেটে যাবে না। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল। অতিরিক্ত গরম
জল কিন্তু এখানে ব্যবহার করবেন না। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা। তারপর খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার এই যে কাপগুলো রয়েছে সেগুলো এই জলের মধ্যে আমি এইভাবে করে ডুবিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন এখান থেকে একটা বুলবুলের মতো সৃষ্টি হবে। অনেক সময় যখন আমাদের কাপগুলো বানানো হয় সেটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হয় না, যার কারণে আমরা গরম কোনো জিনিস যদি এই কাপের মধ্যে চা কফি দিয়ে থাকি অনেক সময় ফেটে যায়। তো এইভাবে যদি একটা মিশ্রণ বানিয়ে আপনারা 5 থেকে 10 মিনিট ডুবিয়ে রেখে দেন, সেক্ষেত্রে দেখবেন কাপগুলো অনেকটাই মজবুত হয়ে যাবে, যার কারণে এই কাপ কিন্তু কোনোভাবেই তাড়াতাড়ির মধ্যে ফেটে যাবে না, আপনারা বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আমি 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার এখান থেকে আমি কাপগুলো তুলে নিচ্ছি, তারপর পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নেব। আপনারা যখনই নতুন কাপ ব্যবহার করবেন এই টিপসটি ফলো করলে আপনারাও উপকৃত হবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। গ্যাসের সিলিন্ডার আমরা প্রত্যেকেই রান্নাবান্না করার জন্য ব্যবহার করে থাকি, তবে যখন আমাদের বাড়িতে নতুন গ্যাসের সিলিন্ডার দিয়ে যায় আমরা কিন্তু কেউই লক্ষ্য করি না গ্যাসের সিলিন্ডারের এক্সপায়ারি ডেটটা কত। গ্যাসের সিলিন্ডারের সাইডেই কিন্তু এক্সপায়ারি ডেটটা লেখা থাকে। এই যে দেখতেই পাচ্ছেন D25 যেটা লেখা রয়েছে এটা হলো গ্যাস সিলিন্ডারের এক্সপায়ারি ডেট। 25টা হলো ইয়ার, আর যে অ্যালফাবেটটা লেখা থাকে সেটা আপনারা কিভাবে বুঝবেন? এখানে যদি এ লেখা থাকে তাহলে বুঝে নিতে হবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আর যদি এখানে লেখা থাকে বি তাহলে হবে এপ্রিল, মে, জুন। আর যদি সি লেখা থাকে তাহলে হবে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। এখানে যেহেতু ডি লেখা রয়েছে এটা হবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তার মানে হলো 2025 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের মধ্যে এই সিলিন্ডারটা এক্সপায়ারি হয়ে যাবে। এখনই বাড়িতে নতুন গ্যাসের সিলিন্ডার দিয়ে যাবে, আমরা যদি এক্সপায়ারি ডেটটা চেক করে নিই তাহলে কিন্তু এটা আমাদের জন্যই ভালো। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসটা হলো আমাদের গ্যাসের সিলিন্ডার নিয়ে। আমরা গ্যাসের সিলিন্ডার প্রত্যেকেই রান্নাবান্নার জন্য ব্যবহার করে থাকি। সে সিলিন্ডার খালি হোক কি ভর্তি, আমরা যখনই একটা জায়গার মধ্যে বেশ কিছুদিন রেখে দিই অনেক সময় দেখবেন মেঝের মধ্যে জং বা মরচের দাগ পড়ে যায়। সেই দাগ যদি আমরা তুলতে যাই অনেকটাই ঘষা মাজা করতে হয়, তবু অনেক সময় দেখা যায় দাগটা কিন্তু থেকেই যায়, ভালোভাবে যায় না। তবে যখনই আপনারা গ্যাসের সিলিন্ডার রাখবেন সেটা খালি হোক কি ভর্তি, এমন কি করবেন? আমি এখানে নিয়েছি নারকেল তেল, সামান্য পরিমাণে নারকেল তেল হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার গ্যাসের সিলিন্ডারের এই যে তলার সাইডে আমি এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। পুরো সিলিন্ডারটার মধ্যে কিন্তু এইভাবে করে নারকেল তেলটাকে লাগিয়ে নিতে হবে। তারপর আপনারা কি করবেন, এই সিলিন্ডারটা যদি মেঝের মধ্যে রাখেন দেখবেন কোনোভাবেই কিন্তু মেঝের মধ্যে জং বা মরচের দাগ পড়বে না। আপনাদের কাছে যদি নারকেল তেল না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আরও একটা টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এখানে আমি নিয়েছি ভ্যাসলিন। ঠিক একইভাবে কিন্তু আপনারা ভ্যাসলিনটাও এই গ্যাসের সিলিন্ডারের নিচের মধ্যে যদি লাগিয়ে রেখে দেন দেখবেন গ্যাসের সিলিন্ডারের মধ্যে নারকেল তেল বা ভ্যাসলিন দেওয়ার কারণে কোনোভাবেই কিন্তু জং বা মরচের দাগ পড়বে না। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে।